আমাদের অনেকেরই ছোটবেলার একটা ব্রাট অংশ কেটেছে কার্টুন দেখে। পৃথিবীর বিখ্যাত কার্টুনগুলির মধ্যে অন্যতম হলো মিকি মাউস আর ডোনাল্ড ডাক। এমন কোনো ব্যক্তি পৃথিবীতে খুঁজে পাবেন না যাদের জীবনের ব্যর্থতার গল্প নেই। শুধু দরকার সেই ব্যর্থতাগুলিকে সাজিয়েই নিজের পরবর্তী পদক্ষেপগুলি তৈরি করা। আজ আপনার জন্য থাকলো কিছু সফল ব্যর্থতার গল্প। অধিকাংশ মানুষই ব্যর্থতাগুলিকে নিয়েই বসে থাকে, এক সময় ভালো সময় আসবে এই আশায়, কিন্তু তারা এটা বোঝে না যে ব্যর্থতার মাধ্যমে ভালো সময় নিয়ে আসা যায়। তাহলে নিচের মোটিভেশনাল গল্পগুলি পড়তে থাকুন এবং উপলব্ধি করার চেষ্টা করুন। ওয়াল্ট ডিজনি ব্যর্থতার গল্প। আমাদের অনেকেরই ছোটবেলার একটি ব্রাট অংশ কেটেছে কার্টুন দেখে। পৃথিবী বিখ্যাত কার্টুনগুলির মধ্যে অন্যতম হলো মিকি মাউস আর ডোনাল্ড ডাক। হয়তো আপনিও নিশ্চয়ই এই কার্টুনগুলি দেখেছেন, কিন্তু এই কার্টুন চরিত্রগুলি কে নির্মাণ করেছিল জানেন কি? ওয়াল্ট ডিজনি। তিনি এই জনপ্রিয় কার্টুন চরিত্রগুলির নির্মাতা। প্রথম জীবনে তিনি একটি নিউজ পেপার কোম্পানিতে কাজ করতেন। একদিন এডিটর তাকে কোম্পানি থেকে বের করে দেন। অভিযোগ, ওয়াল্ট ডিজনির মাথায় কোনো ক্রিয়েটিভিটি নেই, এমনকি কোনো কল্পনা শক্তি পর্যন্তও নেই তার। শুধু কি তাই, তাকে অলস প্রাণী বলতেও কোনো দ্বিধাবোধ করেননি সেই নিউজ পেপার এডিটর। এরপর শুরু হয় তার নতুন পথ চলা। তবে এই পথ যে ছিল অনেক কঠিন। বারংবার ব্যর্থ হতে হয়েছে তাকে। কার্টুন নিয়ে কাজ করতে গেলে সেখানেও তিনি ব্যর্থ হন। এরপর তিনি অভিনয়ের জগতে নামেন, কিন্তু সেখানেও একের পর এক ব্যর্থতা তাকে নিরাশ করে দেয়। এরপর তিনি আবার কার্টুন চরিত্র নির্মাণে মনোনিবেশ করলেন। অনেক উত্থান পতনের পর অবশেষে তিনি নিজের একটি সুন্দর স্থান বানাতে সক্ষম হয়েছিলেন। আজ তার জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে। তিনি একসময় বলেছিলেন, হ্যাঁ মানছি, আমার জীবনে অনেক কঠিন পরিস্থিতি এসেছিল, কিন্তু তারা আমাকে ভাঙতে আসেনি, বরং আমাকে কোনো কিছু করতে উৎসাহ যোগাতে এসেছিল। তার বিখ্যাত কথা, যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তুমি অবশ্যই এটিকে বাস্তবে পরিণত করতে পারবে। আপনি নিজেকে যত বেশি চিনবেন, ঠিক তত বেশি আপনার নিজেই নিজেকে ভালো লাগতে শুরু করবে। এরপর আর অন্যকে ভালো লাগা এখানেই কমতে থাকবে। তাই নিজেকে প্রথমে ভালোবাসুন। টমাস আলভা এডিসনের ব্যর্থতার গল্প। আপনি বাল্বের আবিষ্কারক টমাস আলভা এডিসনের নাম হয়তো অবশ্যই শুনেছেন। শুধুমাত্র বাল্ব নয়, তিনি আরও বহু উল্লেখযোগ্য যন্ত্রের আবিষ্কারকর্তা। টমাস আলভা এডিসনের সাথে একটি বিখ্যাত গল্প জুড়ে আছে। একদিন এডিসন স্কুল থেকে বাড়ি ফিরে আসলেন এবং তার মায়ের হাতে একটি চিঠি দিয়ে বললেন, স্কুলের প্রিন্সিপাল এই চিঠিটা তোমাকে দিতে বলেছেন। চিঠিটা দেখার পর এডিসনের মা কাঁদতে থাকেন। এডিসন তার মাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলে তার মা জানান, এই চিঠিতে কি লেখা হয়েছে জানো? লেখা হয়েছে, আপনার বাচ্চা খুবই চালাক, চতুর এবং হুঁশিয়ার। আমাদের স্কুলে এরকম
কোনো শিক্ষক নেই যে তাকে পড়াবে, তাই আপনার বাচ্চাকে আপনি দয়া করে নিজেই পড়ান। এই ঘটনার পর অনেক কাল কেটে গেছে। এদিকে এডিসনও অনেক বড় হয়ে গেছে। নতুন নতুন বিভিন্ন আবিষ্কার পৃথিবীবাসীকে উপহার দিচ্ছে। এমনই একদিন তিনি কোনো কাজে তার বাড়ির পুরনো জিনিসপত্রগুলিতে কিছু একটা খুঁজছিলেন। তখনই তিনি তার মাকে পাঠানো শিক্ষকের চিঠিটা পেলেন। খুলে দেখলেন তাতে লেখা হয়েছে, আপনার বাচ্চার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আমরা এরকম বাচ্চাকে আমাদের স্কুলে পড়াতে পারবো না, তাই আপনার বাচ্চাকে আর স্কুলে পাঠাবেন না। এরপরের কাহিনী খুবই পরিষ্কার। এডিসন তার একটি পার্সোনাল ডায়েরিতে এই চিঠিটির ব্যাপারে উল্লেখ করেছেন এবং লিখেছেন কিভাবে একজন মা তার বুদ্ধিহীন বাচ্চাটিকে একজন বিজ্ঞানীতে পরিণত করলো। অর্থাৎ তার মা প্রথমে এডিসনকে নিজের মতো করে বুঝিয়ে পড়িয়েছিলেন। কেবলমাত্র মায়ের আদর্শেই বেড়ে ওঠায় এডিসন জায়গা করে নিলেন পৃথিবীর প্রথম সারির বিজ্ঞানীদের মধ্যে। সাধেই কি আর বলা হয় পৃথিবীর সবথেকে বড় শিক্ষক হলো মা? টমাস আলভা এডিসন সফলতার কাহিনী, সফলদের জীবন কাহিনী। টমাস আলভা এডিসন সফলতার কাহিনী, সফলদের জীবন কাহিনী। তার বিখ্যাত উক্তি, আমি ব্যর্থ হইনি, আমি শুধুমাত্র 10,000টি নতুন রাস্তা পেয়েছিলাম যেগুলি কাজ করিনি। অনেক ব্যর্থ মানুষেরই ব্যর্থ হওয়ার মূল কারণ হলো যখন তারা সফলতার দোরগোড়ায় পৌঁছে যায় ঠিক তখনই তারা হাল ছেড়ে দেয়। আমাদের সবথেকে বড় দুর্বলতা লুকিয়ে আছে আমাদের হাল ছেড়ে দেওয়ার মধ্যে। আর সফলতা সবচেয়ে সহজ রাস্তা হলো কেবলমাত্র আর একবার বলে চেষ্টা করে যাওয়া। আপনি হয়তো নিক ভুজিসিকের নাম জেনে থাকবে। নিক যখন তার মায়ের গর্ভে ছিল তখন বিরল টেট্রা অ্যামিলিয়া উপসর্গের জন্য তার হাত এবং পা বিকশিত হয়নি। স্বভাবতই তার জন্ম হয়েছিল হাত পা ছাড়াই। কিন্তু হাত পা না থাকলেও মন তো রয়েছে, আবার সেই মনে ইচ্ছাও তো রয়েছে। সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে জীবনে অনেক কিছুই করে ফেলেছেন তিনি। নিক অস্ট্রেলিয়ার বাসিন্দা। যখন সে ছোট ছিল তখন সে বারংবার তার এই শারীরিক ত্রুটির জন্য তার বাবা মার কাছে কারণ জানতে চাইতো, কিন্তু তাদের কাছে কোনো জবাব ছিল না। যখন অন্য বাচ্চারা খেলায় মগ্ন থাকতো, নিক মনের দুঃখে তাদের দিকে তাকিয়ে থাকতো। এরপর যখন তার বয়স প্রায় 10 বছর তখন সে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। প্রায় 7 বছর পর একদিন নিকের মা তাকে একটি খবরের কাগজ পড়তে দিলেন, যেখানে একজন নিকের মতনই মানুষের সফলতার কাহিনী তুলে ধরা হয়েছিল। এরপর হঠাৎ করেই নিকের মধ্যে দেখা দিল এক অন্য রকমের পরিবর্তন। শুরু করলেন এক নতুন পথ চলা। বর্তমানে তিনি একজন বিশিষ্ট মোটিভেশনাল বক্তা, আর্টিস্ট এবং লেখক। শুধুমাত্র তাই নন, তিনি সাঁতার কাটা থেকে শুরু করে একে একে আয়ত্ত করে ফেলেন বাজনা বাজানো, ছবি আঁকা, ফুটবল খেলা, এমনকি কম্পিউটারে টাইপিং, কোনো কিছুই বাদ গেল না। তিনি নিজে শারীরিক দিক থেকে অক্ষম হলেও বর্তমানে তিনি একটি অলাভজনক এনজিও চালান। তার কথায়, আমি চেষ্টা করছি তো করছি, ব্যর্থ হলে আবারও চেষ্টা করব, কারণ যে কোনো মুহূর্তেই আমি চেষ্টা করা ছেড়ে দিব, সেই মুহূর্তেই আমি হেরে যাব। এবার বলুন
উল্লেখিত ব্যক্তিগণ যদি এত বিপুল পরিমাণ দুর্বলতাকে কাটিয়ে উঠতে সফলতার চূড়ায় পৌঁছাতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আমি জানি আপনি অনেক দূরদর্শী ও প্রতিভাবান, শুধু পারছেন না নিজের সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে। আজ আমরা এমন কিছু ব্যর্থ মানুষের সফলতার গল্প জানতে চলেছি, যারা জীবনে কোনো না কোনো দিন খুবই গরিব ছিলেন বা প্রচুর সমস্যা ছিলেন, অথচ প্রত্যাখ্যাত হয়েছিলেন। কিন্তু তারা আমাদের মতো হার মেনে নেননি। একবার নয়, দুইবার নয়, বরং তাদের অনেকবারের প্রচেষ্টার ফল তাদের বর্তমান অবস্থান। আমরা সকলেই সফল ব্যক্তিদের দেখি, তাদের অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু আমরা কেউই এই সমস্ত সফল ব্যক্তিদের বর্তমান অবস্থানের পেছনে থাকা কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার কাহিনীটি ঘেঁটে দেখি না। আপনি লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ সফল ব্যক্তির পেছনে রয়েছে কিছু হৃদয় বিদারক কাহিনী। তারা জীবনে সফল হয়েছেন দেখে আমরাও অন্ধ ভক্তের মতো তাদের অনুসরণ করতে থাকি, কিন্তু আমরা কেউ তাদের মতো চেষ্টা বা মনোবল ধরে রাখতে পারি না, বা একবার ব্যর্থ হওয়ার পর হাত পা গুটিয়ে বসে থাকি। অথচ আমরাও মানুষ, তারাও মানুষ। পার্থক্যটা শুধু এখানেই যে আমরা একটুতেই হাল ছেড়ে দিই, আর তারা যতদিন না পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত হাল ছাড়তে নারাজ। তাই আজকের কিছু ব্যর্থ ব্যক্তির সফলতার গল্প শোনাবো আপনাদের। আমরা প্রায় সকলেই জ্যাক মাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং আলিবাবার প্রতিষ্ঠাতা হিসাবেই জানি। কিন্তু আপনি কি জানেন তার এই সফলতার পেছনের গল্পটি? তিনি যখন চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়েছিলেন, তার প্রত্যেকটিতেই তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। আচ্ছা, আপনি আপনার জীবনে কয়টি চাকরির পরীক্ষা দিয়েছেন বলুন তো? জ্যাক মা সর্বমোট 30টি চাকরির পরীক্ষা দিয়েছিলেন, আর তার সব কটিতেই তিনি ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এত ব্যর্থতার পরও তিনি হাল ছাড়েননি। আর তাই আজ আমরা জ্যাক মাকে পেয়েছি, আলিবাবা নামক একটি প্রতিষ্ঠানকে পেয়েছি। যদি চাকরির পরীক্ষাতে ব্যর্থ হয়ে তিনি হাত গুটিয়ে বসে থাকতেন, তাহলে কি আর আজ তিনি এত দূর আসতে পারতেন? পড়াশোনাতে আপনি পারছেন না, অন্য রাস্তা দেখুন। সবাই সব বিষয়ে পারদর্শী হয় না। আপনি পড়াশোনাতে পারছেন না, তার মানে এটা নয় যে আপনি কিছুই পারবেন না। দেখুন অন্য কিছু চেষ্টা করে, সেখানে হয়তো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আর আপনার ক্লাসের ফার্স্ট বয়টি হয়তো আপনি যেটি করতে পারবেন সেটি করার দক্ষতা নেই। তাই সবসময় আপনার ভালো লাগাকে গুরুত্ব দিতে শিখুন। আচ্ছা, আপনি কি জানেন জে.কে রাউলিংয়ের নাম শুনেছেন? শোনেননি হয়তো, কিন্তু আপনি নিশ্চয়ই হ্যারি পটার সিনেমাটি দেখেছেন বা হ্যারি পটার গল্পটি পড়েছেন। এই গল্পটি তাঁরই লেখা। এই লেখিকা বর্তমানে ইংল্যান্ডের একজন অন্যতম ধনী ব্যক্তি, কিন্তু তার জীবনে এমনও সময় এসেছিলেন যেদিন তিনি পুরো বেকার ছিলেন। তার অবস্থা ছিল তার কয়েকটি গরিব মানুষের থেকেও খারাপ। ছোটবেলা থেকেই ছিল তার লেখালেখি করার শখ। সেই শখকে সঙ্গে করেই তিনি অনেক লেখা লিখেছিলেন, কিন্তু 12টি পাবলিশার্স কোম্পানি তার লেখার গুণগত মান দেখার পর সেগুলি ছাপাতে নারাজ হয়। তাকে নানান অকথ্য কথা শোনায়, কিন্তু তিনি হাল ছাড়েননি। তাদের সেই অকথ্য কথাগুলিকেই প্রেরণা হিসাবে নিয়ে আবার লিখতে শুরু করেন তিনি। লিখলেন বিখ্যাত সিরিজ হ্যারি পটার। কিন্তু এবারও সেই পাবলিশার্সগুলি তাকে ফিরিয়ে দেয়।
তাদের মত ছিল এই সব গল্প বাচ্চাদেরও মাথায় ঢুকবে না। কিন্তু এরপর যা হয় সেটি পুরো ইতিহাস বদলে দেয়। 8 থেকে 80 সবাই হ্যারি পটারের গল্পে মাতোয়ারা। এবার আসি শাহরুখ খানের গল্পে। শাহরুখ খান সম্পর্কে আশা করি বিশেষ কিছু বলতে হবে না, কিন্তু আমি আপনাকে তার পেছনের কাহিনীটি শোনাই। এমন একটা সময় ছিল যখন বাড়ি ভাড়া দিতে না পারার বাড়ির মালিক শাহরুখকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। অভিনয়কে নেশা হিসাবে নিয়ে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। এমন একটা সময় ছিল যখন তিনি কেবলমাত্র কিছু পয়সার জন্য সিনেমাতেই সাইন করতেন। কিন্তু তার প্রথম বেতন কত পেয়েছিলেন জানেন? মাত্র 50 টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন, মাত্র 50 টাকা। এই টাকাটা তিনি পেয়েছিলেন দিল্লির একটি কনসার্টে। যে টাকাটা আমাদের চাউমিনের দোকানে গেলেই শেষ হয়ে যায়, সেটিই ছিল শাহরুখের প্রথম বেতন। তার শিক্ষক তাকে বলেছিলেন, তোমার যা স্বপ্ন যে বড় অভিনেতা হবে, সেটি তোমার কোনো দিনই পূরণ হবে না, কারণ তুমি সেই যোগ্যতা নিয়ে জন্মাওনি। কিন্তু আজকে তিনি কিং অফ বলিউড। এবার রোনাল্ডোর কথা আসে। বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে সকলেই চেনেন। আপনি হয়তো ভাবেন, আমি তো গরিব ঘরে জন্ম নিয়েছি, আমার দ্বারা কিছুই হবে না। তাহলে আমি আপনাকে একটু রোনাল্ডোর ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখে বলবো, একটা ছোট্ট রুমেই তারা 3 ভাই বোন মিলে থাকতেন। স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তিনি নাকি তার শিক্ষককে সম্মান দিয়ে কথা বলেননি। ছোটবেলায় তিনি এক রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই রোগে হৃৎপিণ্ডের কম্পন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, আর যার কারণে ডাক্তার তাকে বসে থাকার পরামর্শ দিয়েছিলেন। ডাক্তার তার পিতামাতাকেও বলে দিয়েছিলেন যে এই রোগ কোনোদিনও সারবে না, আর দৌড়াতে গেলে সে দম বন্ধ হয়ে মারাও যেতে পারে। কিন্তু প্রবল মনের জোর এবং দারিদ্রতা কাটিয়ে তিনি আজ স্বনামে উজ্জ্বল। আচ্ছা, আপনি কি আতিফ ইসলামকে চেনেন? হ্যাঁ, সেই বিখ্যাত গলা। তিনি এক সাক্ষাৎ করে বলেছিলেন, সব সময় আপনার প্যাশনকে গুরুত্ব দিন, সেটাই করুন যেটা আপনার মন চায়। যেটার প্রতি আপনার মন উদাসীন, সেটা করতে গিয়ে বৃথা সময় নষ্ট করবেন না। আতিফ ইসলামের বাবা মা চাইতেন ছেলে বড় হয়ে একজন ডাক্তার হোক, কিন্তু ছোটবেলা থেকেই আতিফের শখ তিনি একজন বড় গায়ক হবেন। আর এক সময় কলেজের ক্যান্টিনে বসে গান গাওয়া ছেলেটা অন্যতম একজন বিখ্যাত গায়ক। এবার আসি আমাদের প্রিয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি কথায়। একসময় ছিলেন রেলের টিকিট কালেক্টর। ঘুরতে যাওয়া শখ পূরণ করতে বন্ধুদের বাইক ধার করে নিয়ে ঘুরতে যাওয়া, স্কুলের ক্রিকেট টিমে একের পর এক সাফল্য, তারপর অনেকটা জাপান উত্তর পেরিয়ে আজ তিনি MSD জার্সি নাম্বার 7। গুগল আমরা সবাই ব্যবহার করে থাকি, আর গুগলের CEO সুন্দর পিচাই, এর নাম আপনারা হয়তো সবাই শুনেছেন। ভারতের সবথেকে বেশি বেতনের চাকরি করে থাকেন তিনি। এটা গেল সফলতার গল্প, কিন্তু তার পেছনের গল্পটি জানেন কি? গরিব পরিবারেই তার জন্ম হয়েছিল। বাড়িতে ছিল কেবলমাত্র 2টি রুমের একটি ছোট্ট ঘর। তিনি এবং তার ভাই ড্রয়িং রুমে থাকতেন।
তার বয়স যখন 12 বছর, তখন তার পিতামাতার একটি ল্যাপটপ তো দূরের কথা, একটা সামান্য কিপ্যাডযুক্ত মোবাইলও কেনার সামর্থ্য ছিল না। কিন্তু তিনি কালের গহ্বরে হারিয়ে যাননি। তিনি সময়ের সাথে সাথে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন। পৃথিবীতে যতজন ব্যক্তি সফল হয়েছেন, আপনি দেখবেন যে তাদের কেউই বিলিয়নিয়ারের ঘরেই জন্ম নেননি। তারা প্রায় সবাই কোনো মধ্যবিত্ত কিংবা কোনো গরিব পরিবারের সন্তান। তাই অযথা নিজের দারিদ্রতাকে দোষ না দিয়ে নিজের প্যাশন বা ভালো লাগাকে গুরুত্ব দিন। হয়তো সফলতা অর্জন করতে কিছুদিন সময় লাগবে বা হয়তো অনেকবার ব্যর্থও হবেন, কিন্তু তাই বলে কি আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন? না, কখনো নয়। অপেক্ষা প্লাস প্যাশন ইকুয়াল টু সাফল্য। আমাদের যত বয়স বাড়তে থাকে, ততই আমাদের মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, আর সেটি হলো কী করে জীবনে সফল হওয়া, উপায় কী। আর এই সফলতাকে অর্জনের জন্য বিভিন্ন প্রচেষ্টা আমাদের মধ্যে চলতে থাকে। আমরা যতই বাইরের জগৎটার সাথে পরিচিত হই, ততই আমাদের চিন্তা যেন বাড়তেই থাকে। তাই আজকে আপনাদের জন্য থাকছে কিছু সফলতার সূত্র। আমার বিশ্বাস আপনি যদি এগুলোকে আপনার জীবনের কাজে লাগাতে পারেন, তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন। নিজের প্যাশনকে গুরুত্ব দিন। আপনি সেই জিনিসগুলো করতে কখনো যাবেন না যেগুলো আপনার পছন্দ নয়, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনাকেও পরিবর্তিত হতে হবে। আপনি যদি আপনার প্যাশনকে গুরুত্ব দেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। তাই চেষ্টা করুন যে জিনিসগুলি আপনার ভালো লাগে না সেগুলো এড়িয়ে চলার। তবে সেক্ষেত্রে অবশ্যই খারাপ জিনিসগুলোকে এড়িয়ে চলে ভালো জিনিসের প্রতি মনোনিবেশ করতে হবে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। আপনার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। যদি আপনার জীবনে লক্ষ্য হয় আপনি টোটো চালাবেন, তাহলে বিশ্বাস করুন আপনি টোটো চালিয়েই সফল হবেন। তবে যদি আপনার লক্ষ্য থাকে আপনি বিমান চালাবেন, তাহলে লক্ষ্য সেই রকমই করুন। সর্বদা মনে রাখবেন যে আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী এগোতে পারেন, তাহলে আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না। মনে রাখবেন কোনো কাজই ছোট নয়। সকলের জন্য জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেওয়াটাই হলো অনেক বড় একটা কাজ। আর এই কাজটি করতে কোনো রকম দ্বিধাবোধ করবেন না। নিজের জীবন সম্পর্কে সচেতন থাকুন। কোনো কাজে ভালো হবে, কোনো কাজে মন্দ হবে, এ বিষয়ে সবসময় সচেতন থাকুন। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত জীবনের অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। আপনার একটি ভুল সিদ্ধান্তও আপনার সারা জীবনের কান্নার কারণ হতে পারে, আপনার জীবনকে অনেক পিছনে ফেলে দিতে পারে। তাই আর দেরি না করে এখনই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলুন, কারণ জীবন আপনার, তাই সিদ্ধান্তও কিন্তু আপনারই। আপনার স্বপ্নকে গুরুত্ব দিন। আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। পৃথিবীর সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু সফল ব্যক্তিরা স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যান। আপনার অনেকগুলো স্বপ্ন আছে এবং এর মধ্যে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত আপনার মৃত্যু যেন তখনই হয় যখন আপনার কোনো স্বপ্ন থাকবে না। আপনি স্বপ্ন দেখলে আপনার একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, আপনি দেশ বিদেশে সফর করবেন, এমন স্বপ্ন আপনি দেখতেই পারেন। কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন তার জন্য কি যথাযথ পরিশ্রম করছেন? স্বপ্ন দেখে হাত পা গুটিয়ে বসে থাকবেন না, স্বপ্ন পূরণের জন্য অগ্রসর হন এবং শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করে যান।
আপনার স্বপ্ন পূরণ করুন এবং সম্মান করুন নিজেকে। নিজের মধ্যে পুষে রাখা স্বপ্নকে জাগ্রত করুন। নিরলস পরিশ্রম করুন। কথায় আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। বিষয়টা আসলে সত্যি, কেননা পরিশ্রম করলে যে কেউ তার ফল পাবে। শুধুমাত্র পরিশ্রম মানুষকে স্বপ্ন পূরণে সাহায্য করে এবং সফল গন্তব্যে পৌঁছে দেয়। অনেক সময় কোনো সিনেমা দেখে অথবা কোনো গল্পের বই পড়ে মনে হয় এখনই আমি সফল হয়ে যাব। রক্ত গরম হতে শুরু করে এবং এমনটা জীবনে কারোর কথা দ্বারা অনুপ্রাণিত হলেও মনে হয় আজকেই জীবনকে বদলে দেবে, এবং পরের দিন আবার আগের মতো হয়ে যায় সব চিন্তা। আমার দ্বারা হবে না, আমি পারবো না, এমন চিন্তা পরিহাস করে অবিরাম চেষ্টা চালিয়ে যান। দেখবেন সফলতা এমনিতেই আপনার হাতে ধরা দেবে। আপনার অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনার অতীত থেকে শিক্ষা নিয়ে জীবনযাপন করায় সফল হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, আত্মবিশ্বাস গড়ে তুলুন। আত্মবিশ্বাসে সফলতার মূল সূত্র। আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এত কঠিন কাজ আমার দ্বারা সম্ভব হবে না, এমন বাজে ভাবনাই আপনাকে সফলতা লাইন থেকে টেনে নিচে নিয়ে আসতে পারে। কেনই বা পারবেন না? যারা জীবনে সফল হয়েছেন তারাও তো আপনার মতোই রক্তে মাংসে গড়া মানুষ। আপনি আজকে পারেননি দেখে কাল পারবেন না, এমন তো হতে পারে না। চিন্তা ভাবনাকে প্রশস্ত করুন। আপনার চিন্তা ভাবনাকে প্রশস্ত করুন। সঠিক চিন্তা ভাবনা মানুষকে সফলতা এনে দিতে পারে। যখন আমরা কিছু শুরু করি তার ক্ষণিক মুহূর্ত পরেই আমাদের মনে নেতিবাচক চিন্তা আসে, হতাশার বিভিন্ন ভাবনা আমাদের গ্রাস করে। এত মানুষের মাঝে তুমি কি করতে পারবে? এসব চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা করুন। অভ্যাস পরিবর্তন করুন। সফল হতে গেলে আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। আজকে থাক, কালকে করব। আরে এটা তো একদম সহজ কাজ, বেশিক্ষণ সময় লাগবে না। এই ধরনের কথাও কাজ পুরোপুরি বর্জন করতে হবে। এই ধরনের চিন্তা আপনাকে সাময়িক সুখ প্রদান করলেও পরবর্তীতে আপনার জীবন শেষ করে ফেলবে। কথা কম বলতে শিখুন। বাস্তবতা অনেক কঠিন, কথা কম কাজ বেশি। যারা বুদ্ধিমান তারা সবসময় কম কথা বলেন। চুপচাপ থাকলে মনের সঙ্গে সংযোগ বৃদ্ধি পায়। তর্ক করার চেয়ে ভালো নিজের সঙ্গে কথা বলুন। কাজের মান বাড়বে। লোকে অনেক কথাই বলবে, কান দেবেন না। শুধু এটাই মনে রাখুন সবসময়, এবং পরিস্থিতিই আপনাকে জানিয়ে দেবে যে অন্যদের চাইতে আপনি কতটা সফল। আপনার ভালো লাগাকে খুঁজুন, অন্য কারোর ইচ্ছের মতো নয়। নিজের ভালো লাগার কাজটি করুন। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করুন এবং বিশ্বাস করুন যে আপনি ব্যতিক্রমী কিছু করতে সক্ষম। জীবনে শুভ সময় সর্বদা দেরিতে আসে। সাফল্য ধরা দিতে সময় নেয়। অতি উড়োঢ সফলতাকে ধরতে কখনো তাড়াহুড়ো করবেন না। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। নিজের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করুন। নিজের খারাপ সময়গুলো থেকে শিক্ষা গ্রহণ করুন, কারণ এটাই হয়ে উঠবে আপনার জন্য সফলতার গল্প। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য একটি শিক্ষা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং আপনার সফলতার ভিতটি আরও শক্তিশালী হবে, কারণ আপনি জানেন আপনি আবার নিজের শক্তিতে উঠে দাঁড়াতে পারবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যেমন সব সময় অন্যদের কাছে আপনাকে আত্মবিশ্বাসী দেখায়। নিজেকে চিনতে শিখুন। যখন কেউ নিজেকে ভালোভাবে জানে তখন স্বাভাবিকভাবেই নিজের আত্মবিশ্বাসের জায়গাটি আরও মজবুত হয়ে যায়। নিজের শক্তি সামর্থ্যের উপর বিশ্বাস থেকে সামনে এগিয়ে যেতে চেষ্টা করুন। নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি না থাকে তবে আমরা কখনোই আমাদের কাজে সফল হতে পারবো না। ভালোবাসা ও সৎ সাহস, এই দুটি জিনিস যখন পারে তখন মানুষ নিজেকে উজাড় করে দিয়ে সফলতার দিকে এগিয়ে যায়।
না বলতে শিখুন। প্রথমে আপনি অন্যকে শক্তভাবে না বলতে শিখুন। অনেকেই অন্যের সাথে নিজেকে তুলনা করেন, আবার কখনো তার মধ্যে অন্যের গুণটি না থাকায় হীনমন্যতায় ভোগেন। কিন্তু সফল মানুষেরা কখনো সেটা করেন না। তারা তুলনা করেন, তবে অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথেই নিজেকে। আজকের আপনি আর গতকালের আপনিকে তুলনা করুন। দেখুন গতকাল থেকে একটু হলেও বেরিয়ে আসতে পেরেছেন কি না। আপনি অন্যের নয়, বরং নিজের খুঁত ভুলগুলো বের করার চেষ্টা করুন, তাহলেই সফলতা ধরা দেবে আপনার হাতে। প্রিয়জনদের গুরুত্ব দিন। আমরা আবার অনেকের কাজের চাপে কাছের মানুষটাকে অবহেলা করি, কিন্তু এর ফলে আমরা হারিয়ে ফেলছি প্রিয় কিছু মানুষকে। কাজের পাশাপাশি সব ব্যাপারে গুরুত্ব দিতে শিখুন। মনে রাখবেন, আজ যারা সফল, গতকাল তারা গতিশীল ছিলেন। আপনি যত বেশি সফল হবেন, আপনি তত বেশি সফল হতে চাইবেন। একবার আপনি সফল হয়ে গেলে আপনার শত্রু তখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তাই হাত গুটিয়ে না থেকে এখন থেকেই সাধনা শুরু করে দিন, এবং দেখবেন যে একদিন সাফল্য আপনার হাতে ধরা দেবেই। জীবনে কিছু করতে হলে একলাই চলতে শিখতে হবে, কারণ জীবনে চলার পথে যত জনেরই সাহায্য গ্রহণ করুন না কেন, অবশেষে আপনাকে একাই হাঁটতে হবে। কেবলমাত্র একটি লাঠির উপর ভরসা করে যেমন কোনো বৃদ্ধের সারাটা জীবন যায় না, ঠিক তেমনই কারোর উপর ভরসা করে সফল হওয়া যাবে না। সংঘর্ষ প্রত্যেক ব্যক্তির জীবনেই থাকে। কেউ জিতে গেছে, আবার কেউ ছিটকে পড়েছে। আপনি জিতে যাবেন নাকি ছিটকে যাবেন, সিদ্ধান্ত আপনার হাতেই। জীবন যখন পেয়েছেন তখন কিছু করে দেখাও। দিন ভালো যাচ্ছে না বলে অজুহাত না দেখিয়ে সেটাকে বদলে দেখা। যখনই কোনো কাজে মন বসছে না বা হাল ছেড়ে দেওয়ার কথা মনে হবে, তখনই একবার শুধু মনে করবেন যে আপনি কাজটা শুরু কেন করছিলেন, আপনার মুখ্য উদ্দেশ্য কী ছিল। খেলার মাঠে হেরে যাওয়া দলটিও একদিন না একদিন ঠিকই ট্রফি জিতে নেয়, কিন্তু মন থেকে হেরে যাওয়ার দলটি কোনোদিনই ট্রফি হাসিল করতে পারে না। তাই খেলার মাঠে হারলেও আক্ষেপ করার কিছুই নেই, কারণ আপনি মন থেকে এখনও হারেননি। এর আগের সেই পরাজয় তো শুধু আপনাকে আপনার আরেকটি ভুল ধরিয়ে দেওয়ার উপায় বলেছিল। সেই ভুলটিকে শুধরে ফেলুন আর ট্রফি নিয়ে চলে আসুন। যদি কোনো ব্যক্তি সব সময় হাসি খুশি থাকেন, তার মানে এই নয় যে তার জীবনে কোনো দুঃখ নেই। তার জীবনে অবশ্যই দুঃখ আসে, কিন্তু সে শুধু হাসি মুখে সেই দুঃখটাকে সুখে পরিণত করতে পারে, তাই সে আজ সুখী। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্ন দেখার আগে, স্বপ্ন পূরণ করার আগে ভালো মতো স্বপ্নকে যাচাই করে নেওয়া ভালো, যে স্বপ্নটি আপনার সাধ্যের মধ্যে কি নয়। যার জীবনে কোনো উৎসাহ, লক্ষ্য এবং নিয়ম শৃঙ্খলা নেই, তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটা বিশাল মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া কলমের নিব খুঁজে পাওয়ার সম্ভাবনা যতটা। আমাদের শরীর ঠিক তাই অর্জন করে যেটা আমাদের মন বিশ্বাস করে। তাই কোনো কিছু আমি করবই এরকম মনোভাব স্থির করে ফেললে পৃথিবীর কোনো শক্তিই আর সেটিকে থামাতে পারে না। আপনি কি জানেন আমাদের কাছে কেউ কিভাবে স্পেশাল হয়ে ওঠে? যখন আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কথা বলি। এমন কেউ থাকে যারা আমাদের কথাতে স্বস্তি খুঁজে পায়, কোনো কিছুতে একসাথে হাসতে থাকি। এরকম মানুষদের কখনো আপনার জীবন থেকে দূরে সরে যেতে দেবেন না।
কোনো পরিবর্তন একদিনে হওয়া সম্ভব নয়। পরিবর্তন হওয়ার জন্য অনেক সময় লাগে, কিন্তু শর্টকাটের রাস্তায় পাওয়া কোনো পরিবর্তন বেশি দিন স্থায়ী হয় না। অচিরেই তা ধসে পড়ে। অপরের সাথে নয়, নিজেকে নিজের সাথেই তুলনা করুন। নিজেই নিজেকে যাচাই করার চেষ্টা করুন যে আপনি গতকাল যেমন ছিলেন আজ তার থেকে উন্নত হয়েছেন নাকি অবনত হয়েছেন। শুধুমাত্র আপনিই পারেন আপনার গতকালের আপনিকে টেক্কা দিতে। নিস্তব্ধ থাকার চেষ্টা করুন। সবসময় সব কিছু সবার সামনে বিশ্লেষণ করতে যাবেন না। যখন সময় হবে ঠিক তখনই মুখ খুলুন, দেখবেন আপনার কদর বেড়ে যাবে। কাজ না করে চিন্তা করে কাটানো আমাদের সবচেয়ে বড় অপরাধ। যতটা সময় চিন্তার পেছনে ব্যয় করেন ঠিক ততটাই সময় যদি আপনি আপনার কাজের পেছনে ব্যয় করেন, তাহলে দেখবেন নিজের অজান্তেই অনেক দূর চলে এসেছেন। আমাদের প্রত্যেকেরই জীবনে সমস্যা থাকে, কিন্তু সমাধানের কৌশলই আমাদের একে অপরের থেকে আলাদা করে দেয়। কখনো কখনো সফলতার কাছে পৌঁছেও আমরা সফলতা পাই না, আর এমন অবস্থায় আমরা হাল ছেড়ে বসে থাকি। কিন্তু এমন অবস্থায় হাল ছাড়লে হবে না, কারণ ঈশ্বর এই সফলতার দরজাটি বন্ধ করে দিয়েছেন। তার অর্থ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু অবশ্যই রেখেছেন। তাই এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছেন যাতে আমরা আরও আগে এগিয়ে যাই এবং আরও বিশাল সফলতা অর্জন করতে পারি। কিন্তু আমরা তা না করে হাল ছেড়ে দিই আর ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু ভাগ্য আমাদের ঠিকই আছে, শুধু আমরা বজায় রাখতে পারি না আমাদের ইচ্ছা শক্তি। ততদিন পর্যন্ত কাজ করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার সিগনেচার একটি অটোগ্রাফে পরিণত না হয়। কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি নেওয়ার পরে জেফ ওয়াল স্ট্রিটের অনেকগুলো ফার্মে কাজ করেছেন। এর সুবাদে 1990 সালে তিনি সবচেয়ে কম বয়সে কোনো এক প্রতিষ্ঠানে সভাপতি নির্বাচিত হন। সেই সময়ে আকর্ষণীয় বেতন, চাকরির স্থায়িত্ব, পদমর্যাদা সহ সব কিছুই তার কাছে ছিল। কিন্তু তিনি চাকরি ছেড়ে দিয়ে নতুন একটি পরিকল্পনা হাতে নিলেন। তিনি নিজের ব্যবসা শুরু করতে চাইলেন। নতুন এই ব্যবসার জন্য সিয়াটলে বসবাস শুরু করেন এবং সেখান থেকে Amazon.com তৈরির জন্য কাজ শুরু করেন। শুরুর দিকে এটি কেবল একটি অনলাইন বুক স্টোর ছিল। কাজ শুরুর মাত্র 2 মাসের মধ্যে এই স্টোরে বিক্রি $20,000 গিয়ে দাঁড়ায়। বর্তমানে Amazon.com অনলাইন শপের সবচেয়ে বড় স্থাপন দখল করে আছে। এই সফলতার ফলে জেফ এখন সম্পদশালীদের দিকে থেকে দ্বিতীয় অবস্থানে আছেন। রবিন চেজ নিজের পরিকল্পনার আর আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত। রবিন চেজ আর তার বান্ধবী অ্যান্টোজি ড্যানিয়েলসন ইন্টারনেট
ভিত্তিক কার শেয়ারিং এর একটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত নেন, কিন্তু প্রথমেই বাধার সম্মুখীন হন। প্রথমে বাধা হয় অপর্যাপ্ত পরিমাণ পুঁজি। অন্যদিকে সেই সময়ে রবিনের জন্য একটি ব্যবসা শুরু করার জন্য পুঁজি করা কঠিন ছিল। দ্বিতীয় বাধা হয় ব্যবসার প্রসার, কারণ 90 দশকের দিকে ইন্টারনেটে প্রসার তেমন ছিল না। আরেকটি প্রধান কারণ, অপরিচিত কারোর কাছে একজন গাড়ি শেয়ার করতে চাইবে না। এত সব প্রতিকূলতা সত্ত্বেও কঠোর পরিশ্রমের মাধ্যমে রবিন 2000 সালে জিপ কার শুরু করেন। মাত্র 2টি গাড়ি নিয়ে ব্যবসা শুরু করার ব্যবসা আর 9000 গাড়িতে এসে দাঁড়িয়েছে। বিল গেটসের স্বপ্ন ছিল সবার কাছে কম্পিউটার টেকনোলজি পৌঁছে দেওয়া। হার্ভার্ড থেকে ড্রপ আউট হওয়া এই কিংবদন্তির জন্য তা করা খুব কঠিন ছিল, কেননা তৎকালীন সময়ে স্টিভ জবস বিল গেটসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন। স্টিভের অ্যাপল তখন কম্পিউটার টেকনোলজিতে ইতিমধ্যে বাজার দখল করে আছে। কিন্তু বিল গেটস তাই বলে পিছুপা হলেন না। তিনি পার্সোনাল কম্পিউটারের সফটওয়্যার তৈরির মাধ্যমে বাজারে প্রবেশ করতে চাইলেন। তিনি বিশ্বাস করতেন এর মাধ্যমে অ্যাপলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব। তার প্রতিষ্ঠা করা মাইক্রোসফট বর্তমানে অন্যতম টেকনোলজি জায়ান্ট হিসাবে পরিচিত। শুধু তাই নয়, বর্তমানে বিল গেটস বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি। ল্যারি এলিন্স কম্পিউটারের উপর মূল দক্ষতা অর্জনের পর ল্যারি ও তার 2 জন সহকর্মী 1977 সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ নামে একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেন। পরবর্তীতে এটির নাম পরিবর্তন করে ওরাসেল সিস্টেম কর্পোরেশন রাখা হয়। 1990 সালে এই প্রতিষ্ঠানটি হিসেবের গরমিলের কারণে একরকমের দেওয়ালিয়া হতে থাকে। এছাড়া সাথে যুক্ত হয় অব্যবস্থাপনা ও শেয়ার বাজারের দরপতন। কিন্তু ল্যারি থেমে যাননি। তিনি নতুন টিমে গঠনের মাধ্যমে পুরো ক্ষতি পুষিয়ে নেন এবং একই সাথে লঞ্চ করেন অরাকল 7। ভেরা ও আং ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়ে পেশা পরিবর্তন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। স্কেটিং ক্যারিয়ারের পাশাপাশি তিনি ভোগ ম্যাগাজিনে কাজ শুরু করেন। 1 বছরের মধ্যে তিনি সিনিয়র ফ্যাশন এডিটর হিসাবে পদোন্নতি পান। 15 বছর এই ম্যাগাজিনে কাজ করার পর তিনি চাকুরি ছেড়ে দেন এবং র্যালফ লরেনের সাথে ডিজাইন ডিরেক্টর হিসাবে কাজ শুরু করেন। তারপর বাজার পর্যালোচনা করে তিনি দেখলেন তার তৈরি করা পোশাকগুলো সকলের জন্য উপযোগী নয়। এই ব্যর্থতা তাকে হতাশায় ঘিরে ধরে। 1990 সালে নিউ ইয়র্কের ম্যাডিসন এভিনিউয়ের কার্লাইল হোটেলে তিনি বিয়ের পোশাকের ডিজাইন নিয়ে নিজের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে তার ব্যবসার প্রসার হয়। বিয়ের পোশাকের ডিজাইনে তিনি নিজের স্বাক্ষর রাখতে সক্ষম হন। ড্রিউ হিউস্টন আত্মবিশ্বাসের আরেকটি মহিমার নাম ড্রিউ হিউস্টন। বাজারে আসার আগেই তিনি প্রতিযোগিতা ছুড়ে দেন অ্যাপলের দিকে। অ্যাপলের সার্ভিসে থেকে ভালো কিছু আসছে বলে আশ্বস্ত করেন। ড্রিউ হিউস্টন
ও তার সহকর্মী আরাজ ফেরদৌসি বিভিন্ন ডিভাইসে ফাইল শেয়ারের জন্য সফটওয়্যার তৈরির পরিকল্পনা করেন। ঠিক সেই সময়ে স্টিভ জবস আইক্লাউড নামে একই ধরনের একটি সফটওয়্যার তৈরির পরিকল্পনা করছিলেন। ড্রুয়ের ড্রপবক্স বাজারে আসলে আইক্লাউডের ব্যবসার ঘাটতি পড়ে। বর্তমানে ড্রপবক্স সবচেয়ে জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং সাইট। এর ব্যবহারকারী বর্তমানে প্রায় 500 মিলিয়নের মতো। রিচার্ড ব্রানসন উদ্যোক্তা মহলে খুবই পরিচিত একটি নাম। স্টুডেন্ট ম্যাগাজিন থেকে শুরু করা ব্যবসা ভার্জিন রেকর্ডসের উন্নতি হলে তিনি কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হন। একসময় তার মা বাড়ি বন্ধক রেখে সেই ঋণ পরিশোধ করেন। পরবর্তীতে তিনি 1984 সালে এয়ারলাইন ব্যবসার সাথে নিজেকে যুক্ত করেন। এটা তার জন্যে অনেক কঠিন সিদ্ধান্ত ছিল, কেননা সেই সময়ে ব্রিটিশ এয়ারওয়েজের ব্যবসার তুঙ্গে ছিল, যার কারণে তিনি ব্যবসায় খুব একটা লাভের মুখ দেখতে পারেননি। পরবর্তীতে তিনি 49% শেয়ার সিঙ্গাপুর এয়ারওয়েজের কাছে বিক্রি করে দেন। বর্তমানে তার ভার্জিন গ্রুপ বিশ্বের 30টি দেশে 200টিরও বেশি প্রতিষ্ঠান পরিচালনা করছে। ঝুঁকি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রতিকূল পরিবেশে ঝুঁকি নিয়ে সফল হলে সেই সাফল্য পূর্ণতা পায়। এছাড়া এ সময়ে নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করা যায়। নিজের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আপনার সাফল্যের জন্য অভিযাত্রীর পক্ষ থেকে শুভকামনা। মাধ্যমিকে কোনো মতো পাশ করেও IAS আধিকারিকের সাফল্য চমকে ওঠার মতোই। অনেক সময় মার্কশিট কেবল একটি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। জীবনের সাফল্যের পথ নির্ধারণের মার্কশিটের ভূমিকা ঠিক কতখানি তা নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে। তবে অনেকেই মনে করেন কোনো ছাত্রের মার্কশিট তার জীবনের ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করতে পারে না। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছিল একটি মার্কশিট। মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে 35 অঙ্কে 36 এবং বিজ্ঞানে 38 নম্বর পাওয়া সেই দিনে সেই ছেলেটা আজ জেলা শাসক। হ্যাঁ, এই গল্প অনেকটা চমকে ওঠার মতোই। IAS আধিকারিক তুষার সুমেরার মাধ্যমিক রেজাল্ট আর রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। একজন সাধারণ মানের ছাত্র হওয়া সত্ত্বেও কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুষার আজ জেলা শাসক হয়ে উঠেছেন, সেই গল্প অনুপ্রাণিত করেছে অনেককেই। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ক্লাস 10-এর মার্কশিট তুলে ধরেছেন ছত্তিশগড় ক্যাডারের 2009 সালে IAS আধিকারিক অবনীশ শরণ। 1996 সালে বিহার বোর্ডে 10ম শ্রেণী পরীক্ষার মার্কশিট তিনি টুইটারে শেয়ার করেছেন। মাত্র 44.85% নম্বর পেয়ে তৃতীয় বিভাগে পাশ করেও জীবনের পরীক্ষায় সফল এই IAS আধিকারিক। অনেকেই এই মার্কশিট দেখে অনুপ্রাণিত হয়েছেন।
আইএএস আধিকারিক অবনীশ্বরণ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতেই নিজের ক্লাস 10-এর মার্কশিট শেয়ার করেছেন টুইটারে। আপনার আজকের প্রাপ্ত নম্বর আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে এমন কোনো মানে নেই। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর ইচ্ছাশক্তির মাধ্যমে আপনি অনায়াসেই নিজের স্বপ্নকে ছুঁতে পারবেন। একজন ইউজার লিখেছেন, স্যার আপনি বিশ্বাস করবেন না যে আপনি আমাকে কতটা অনুপ্রাণিত করেছেন। কাকতালীয়ভাবে আমিও আমার 10ম শ্রেণীর পরীক্ষায় 314 পেয়ে এবং 3য় বিভাগে পাশ করি, কিন্তু আমি এই ভেবে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম যে আমি হয়তো জীবনে সেভাবে কিছুই করতে পারবো না। আজ আপনি আমার ধারণা বদলে দিলেন। অন্য একজন লিখেছেন, এটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত অনুপ্রেরণা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।
দুধের দাম 12 টাকা দিস নি? হ্যাঁ, বলছে 2 টাকা দিয়েছে, এখন 10 টাকা পাবো। দেখে দিয়েছিস, এইগুলো সব ঠান্ডা হয়ে গেল। তো তোর ইয়ে কি মানে হলো, কত বড় হয়ে গেল, খুলে দিই। ও হ্যাঁ, আমি 2 টাকায় দিয়েছিলাম, আর ও 10 টাকা দেয়নি। ওকে 100 টাকা দিতে বলেছিলাম। যাই হোক, ইয়ে করবা, আর তোর নেতা বাড়ি সব বড় হয়ে গেল, ওই জন্য মানুষের ওদের সময় দিয়ে দিচ্ছি। অনুপ্রেরণাদায়ী গল্পের কথা শুনলেই মাথায় প্রথম যে ব্যক্তির নাম আসে তিনি স্কটিশ বীর যোদ্ধা রাজা রবার্ট ব্রুস। ছোটবেলায় সকলেই রবার্ট ব্রুসের কাহিনী পড়েছেন। প্রতিপক্ষ শত্রুর কাছে বারবার পরাজিত হচ্ছিলেন তিনি। শেষটায় একদম নিরাশ হয়ে যায়। হারানো রাজ্য ফিরে পাবার আশা ছেড়ে দিয়ে এক পাহাড়ের গুহায় আশ্রয় নেন তিনি। এক সময় হঠাৎ করে তিনি দেখতে পান একটি মাকড়সা সুতা ধরে গুহার মুখ বেয়ে উপরে ওঠার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে। তবু হাল ছাড়ছে না। 7 বার নিষ্ফল চেষ্টার পর অবশেষে সফলতার মুখ দেখল সে। সুতা পেয়ে তরতর করে উপরে উঠে গেল। এই ঘটনা চাক্ষুষ করে বোধোদয় হলো রবার্ট ব্রুসের। তিনি বুঝতে পারলেন অতীতে পারেননি বলে যে ভবিষ্যতেও পারবেন না এমন তো কোনো কথা নেই। সুতরাং আরেকবার চেষ্টা করে দেখাই যায়। তাই আবারও শক্তি সঞ্চয় করে যুদ্ধে অবতীর্ণ হলেন তিনি, এবং এবার জয়লাভের মাধ্যমে নিজের প্রিয় রাজ্য ফিরেও পেলেন। আসলে শুধু রবার্ট ব্রুসের গল্পই নয়, অধিকাংশ অনুপ্রেরণাদায়ী কাহিনীরই একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকে। শুরুতে বারবার ব্যর্থ হবেন নায়ক, চলার পথে অসংখ্যবার হোঁচট খাবেন, কিন্তু তারপরও নিজের লক্ষ্যে অবিচল থাকবেন তিনি। ফের উঠে দাঁড়িয়ে সম্মুখ পানে এগিয়ে যাবেন, এবং শেষমেশ অনেক সংগ্রাম সাধনার পর তিনি সাফল্যের মুখ দেখবেন। তার মানে দাঁড়াচ্ছে অনুপ্রেরণাদায়ী কাহিনীতে 2টি বিষয় অবশ্যম্ভাবী: প্রাথমিক ব্যর্থতা ও চূড়ান্ত সাফল্য। কেননা শেষ পর্যন্ত যদি নায়ক জয়ী হন, তাহলেই না তার শুরুর দিকে ব্যর্থতাগুলোকে তাৎপর্যপূর্ণ মনে হয়। কিন্তু তিনি যদি সবসময় শুধু ব্যর্থ হয়েই চলেন, তাহলে সেই কাহিনীতে আর অনুপ্রেরণাদায়ী কী আছে যা পাঠক বা দর্শকের মনে আশা সঞ্চার করবে, তাদের মনে নতুন করে চেষ্টা করার উৎসাহ উদ্দীপনা যোগাবে। কিন্তু আজ আপনাদের সামনে উপস্থাপন করব এমন একটি অনুপ্রেরণাদায়ী কাহিনী যেটি নেই কোনো সাফল্যমণ্ডিত সমাপ্তি। প্রচলিত অর্থে আমরা যাকে ব্যর্থতা বলে অবহিত করি, এই কাহিনীর নায়কের ভাগ্যেও শেষ পর্যন্ত তেমনই ব্যর্থতা জুটেছিল, কিন্তু তারপরেও এই ব্যর্থতা কাহিনী হতে পারে ভীষণ রকমের অনুপ্রেরণাদায়ী। ভাবছেন কিভাবে সম্ভব? তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আমাদের এই কাহিনীটি কিন্তু এতটুকু মন গড়া নয়। শুরু থেকে শেষ অবধি পুরোটাই বাস্তব সত্য, এবং আমাদের কাহিনীর নায়ক একজন জাপানি। তার নাম নোবুকাজু কুরিকি। জন্ম 1982 সালে হোক্কাইডোতে। কলেজে পড়া অবস্থায় তিনি লক্ষ্য স্থির করেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত চূড়াগুলোতে আরোহণ করবেন। খুব অল্প সময়ের মধ্যে কুরিকি জাপানি টেলিভিশনে একজন পরিচিত মুখে পরিণত হন। 3টি বইও লিখে ফেললেন তিনি। মোটিভেশনাল স্পিকার হিসাবে দারুণ সুনাম হয় তার। প্রতি বছর গড়ে 80টি করে লেকচার দিতে থাকেন।
এছাড়া ভক্ত, অনুরাগী ও পৃষ্ঠপোষকদের মন জয় করে ফেললেন তিনি নিজের ব্যাপারে খুবই সাদামাটা কিছু বর্ণনার মাধ্যমে। ছোটবেলায় আমি ছিলাম একজন উদ্দেশ্যহীন, বিচ্ছিন্ন মানুষ। পর্বতারোহণের মাধ্যমে আমি জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছি। সেই অর্থের পূর্ণাঙ্গ উদ্ঘাটনী ব্রতী হন তিনি এবং নিজে 26তম জন্মদিনের আগেই তিনি এশিয়া বাদে বাকি 6 মহাদেশের সর্বোচ্চ পর্বত চূড়াগুলি জয় করে ফেলেন। 2004 সালে উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট ম্যাককিনলি একাই জয় করেন তিনি। এরপর তিনি একে একে সফলভাবে আরোহণ করেন আর্জেন্টিনার মাউন্ট আকনকাগুয়া, রাশিয়ার মাউন্ট এলব্রুস ও তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো, ইন্দোনেশিয়ার কার্স্টিনজোত পিরামিড, অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন। বাকি সব মহাদেশের সর্বোচ্চ চূড়াগুলো জয় করে ফেললেও এশিয়া ও গোটা পৃথিবীর সর্বোচ্চ পর্বতে যে মাউন্ট এভারেস্ট, সে কিছুতেই জয় করতে পারছিলেন না কুরিকি। এর পিছনে অবশ্য বিশেষ কারণ আছে। অন্যান্য বেশিরভাগ মানুষ যেখানে এভারেস্ট জয়ের জন্য 2টি স্ট্যান্ডার্ড রুটের মাধ্যমে একটি বেছে নেয়, কুরিকি ইচ্ছে করেই নন স্ট্যান্ডার্ড রুট বেছে নিতেন। তাও আবার তিনি এভারেস্ট জয়ের চেষ্টা করতেন সম্পূর্ণ নিঃসঙ্গভাবে, কোনো সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়াই, খুবই সীমিত রসদ নিয়ে। শুধু এটুকুই নয়, তিনি এভারেস্ট আরোহণের চেষ্টা করতেন ইন্টারনেটে তার অভিজ্ঞতা ধারা বিবরণী লাইভ স্ট্রিম করে, কেননা তিনি ছিলেন অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেওয়ায় বিশ্বাসী। আর সবচেয়ে বড় বিষয়, তিনি তার বেশিরভাগ চেষ্টাই করতেন শরৎকালে, যে সময়টা এভারেস্ট আরোহণের জন্য সবচেয়ে ভয়ঙ্কর, এবং সেই জন্য এভারেস্ট আশপাশ অনেকটাই জনমানব শূন্য হয়ে যায়। কুরিকি ইচ্ছাকৃতভাবে শরৎকালটিকে বেছে নিতেন, কারণ তিনি চাইতেন পর্বতের সাথে নির্ভেজাল পবিত্রতম সংযোগ, যা আশেপাশে অন্য কোনো মানুষের উপস্থিতি সম্ভব ছিল না। সাথে অক্সিজেন না নেওয়ার কারণও একাই, অন্য কোথাও থেকে কৃত্রিম অক্সিজেন গ্রহণ করতে থাকলে যে তার পক্ষে পর্বতকে অনুভব করা সম্ভব নয়। এই জন্য তিনি নিজেই বলতেন, আমি যখন আরোহণ করব তখন আমি পর্বতকে অনুভব করতে চাই। বাকি 6 মহাদেশের সর্বোচ্চ চূড়ায় আরোহণ শেষ করে 2009 সালে কুরিকি লক্ষ্য স্থির করে এভারেস্ট বিজয়ে। সে বছর সেপ্টেম্বর মাসে এভারেস্টের তিব্বত পাশে থেকে আরোহণের চেষ্টা করেন তিনি, এবং পরের বছর নেপালের দিকে থেকে, কিন্তু দুবারের কোনোবারই 8000 মিটারের বেশি উঠতে পারেন না। তৃতীয় প্রচেষ্টা চালান 2011 সালে অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত নেপালের দিক দিয়ে, কিন্তু এবার 7900 মিটারও উঠতে পারেননি।
গুগলে 1.5 কোটি টাকা বেতনের চাকরি পেলেন নদিয়ার কৃষ্ণনগর ঘুরিনির ছেলে দেবর্ষী মৈত্র। দিন তিনেক আগেই গুগলের অফিস থেকে মেল আসে দেবর্ষীর কাছে। মাত্র 23 বছর বয়সের ছেলের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই তিনি উড়ে যাবেন লন্ডনে। নিজের তাগিদেই দেবর্ষী এই জায়গায় পৌঁছেছে বলে জানান দেবর্ষীর মা। গুগলে 1.5 কোটি টাকার বেতনের চাকরি শুনতেই অবাক লাগে, তবে বাস্তবে এমনটাই পেলেন নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির মধ্যবিত্ত পরিবারের ছেলে দেবর্ষী মৈত্র। দিন তিনেক আগে গুগলের অফিস থেকে চাকরি নিশ্চিত করে মেল আসে দেবর্ষীর কাছে। তারপরই খুশির হাওয়া ঘূর্ণির মৈত্র পরিবারে। মাত্র 23 বছর বয়সের ছেলের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত দেবর্ষীর বাবা বাদল মৈত্র। তিনি শীঘ্রই উড়ে যাবেন লন্ডনে। তবে ছোটবেলায় ছেলে মেয়ের ভিত তার হাতেই গড়া বলে জানান বাদল মৈত্র। উপরের দিকে নজর করে লক্ষ্য স্থির করা এবং আত্মসম্মানবোধ জাগিয়ে দিয়েছিলেন প্রাক্তন গৃহশিক্ষক তথা বর্তমানের ব্যবসায়ী বাদল মৈত্র। তবে ছেলে যে কোটি টাকার চাকরি করবে তা কল্পনা করেননি দেবর্ষীর মা বকুল মৈত্র। জানা গিয়েছে ঘূর্ণির একেবারে সাদামাটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান দেবর্ষী। তার বাবা বাদল মৈত্র বর্তমানে গ্রিলের দোকানের ব্যবসায়ী, মা সাধারণ গৃহবধূ, তাঁর দিদি স্কুল শিক্ষিকা। এলাকার কৃতি সন্তান হিসাবেই পরিচিত ছিলেন দেবর্ষী। 2016 সালে কৃষ্ণনগর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভর্তি হন দেবর্ষী। কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে জয়েন্ট পরীক্ষা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ভর্তি হন তিনি। তারপর স্নাতক স্তরে 4র্থ বর্ষের পরীক্ষা শেষে দেবর্ষী নিজেই গুগলের সঙ্গে যোগাযোগ করেন। গুগলের গণ্ডি পেরোনো খুব একটা সহজ ছিল না। একের পর এক পরীক্ষা দিতে হয়। সমস্ত পরীক্ষা পেরিয়ে অবশেষে মনোনীত হন ঘূর্ণির যুবক। দেবর্ষীর সাফল্যে একদিকে যেমন খুশি তার মা বাবা, অন্যদিকে তার শিক্ষকরাও। দেবর্ষীর মা বকুল মৈত্র বলেন, ছেলে প্রতিষ্ঠিত হবে এটা জানতাম, কিন্তু এত ভালো এত বড় চাকরি পাবে ভাবিনি। খুবই সাদামাটাভাবে বড় হয়েছে, তবে ছোট থেকে নিজস্ব চেতনাবোধ ভীষণ ছিল। সেটা দিয়েই নিজের তাগিদেই আজ এই জায়গায় পৌঁছেছে। কিছুটা খেলার সময় বাদ দিয়ে সারাদিনই পড়াশোনা নিয়ে থাকতেন বলে জানিয়েছেন তিনি। কিছুদিন ধরেই বলতো, যদি 1 কোটি টাকার চাকরি পেয়ে যাই তাহলে করব। দেবর্ষী শুধু গুগলে নয়, বেঙ্গালুরুর একটি বড় কোম্পানি থেকে অ্যামাজনেও চাকরি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন দেবর্ষীর বাবা বাদল বাবু। তবে গুগল সবচেয়ে বড় সংস্থা হওয়া সেখানেই যোগ দিচ্ছেন দেবর্ষী। তার পোস্টিং পড়েছে লন্ডনে। শীঘ্রই সেখানে উড়ে যাবেন কৃষ্ণনগরের এই যুবক।